মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বিনু। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নোগানাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে এই গানটা গাইলাম কেন আপনারা সবাই জানেন, কারণ আজকে হচ্ছে মহালয়া। তো সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো পিতৃপক্ষের অবসান হলো আজকে সকালবেলা তর্পণের দিয়ে, আর তারপর দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। তো সবাই আনন্দে দিন কাটান। আজকে এই ভিডিওতেই শুভ শারদিয়া আপনাদের সবাইকে জানাতে চাই। তো চলে আসি এখন ভিডিও কী নিয়ে হচ্ছে। আজকে এই গানটা গেয়েছি আরও একটা কারণে, কারণ আরও একজনকে যে কিনা মহালয়ার মাহাত্ম্য আমাদেরকে বোঝাতে চেষ্টা করছিল, তাকেও কিছু কথা মনে করিয়ে দেবো। সে কে? সে হচ্ছে আমাদের টিন রানী ফরফরানি। তবে এই যে ভিডিওটার মধ্যে বলি একটা কথা, মানে বলতে আমার মুখ নিষ্পিস করছে। কি বলুন তো, দেখেছেন খেয়ালাত কত মেলে না? টিনের মুখে যা কথা সন্দীপের মুখেও একদম এক কথা। তো আপনাদের মনে হচ্ছে না যে এটা এসে ক্যাসে হুয়া? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টিন আজকে যা যা কথা বলেছে সেগুলো সমস্ত ওই সন্দীপদের বাড়িতেই আলোচনা এর আগেও হয়েছে। তখন যে আলোচনা যে কথাগুলো শুনেছিল সেগুলোই জাস্ট ও আজকে আওড়ালো। তো চিন্তা করে দেখুন, ওর জন্ম হয়েছে 1999। ও এমনভাবে কথাগুলো বলছে যেন মনে হয় ও 80s-এ জন্মগ্রহণ করেছে, যে সময় মানে দূরদর্শন ছাড়া আর কোনো উপায় ছিল না, আর কোনো অপশান ছিল না। টিন যবে জন্মগ্রহণ করেছে ততদিনে ডিডি বাংলা তো দূরে থাকুন, সমস্ত রকমের যত এই চ্যানেলগুলো আমরা দেখছি না, স্যাটেলাইট চ্যানেলগুলো সব এসে গেছে। জি এসে গেছে, স্টার প্লাস এসে গেছে। হ্যাঁ, কালার্সটা আমার ঠিক মনে হচ্ছে না, কালার্সটা মানে তার কিছুদিন পরেই এসেছিলো, কিন্তু বাদবাকি অনেক চ্যানেল কিন্তু চলে এসছে। MTV, VTV, ফ্যাশন টিভি সব চলে এসছে। সেই যুগের মেয়ে সে বলছে যে আগে কি ভালো লাগতো না যখন শুধুমাত্র দূরদর্শনের যে আর কি মহালয়াটা তার জন্য অপেক্ষা করে থাকা হতো। তো অ্যাকচুয়ালি এই কথাগুলো সন্দীপ বললে সাজে, কারণ সন্দীপ যে সময় হয়েছে তারপর ওর যখন মোটামুটি একটু বোঝার মতো বয়স হয়েছে, তারও অনেক পরে কিন্তু এই স্যাটেলাইট চ্যানেলগুলো এসছে। তো এই কথাগুলো অ্যাকচুয়ালি সন্দীপের, যেটা ও একটু নিজেকে বিজ্ঞ সাজানোর জন্য, একটু বড় সাজানোর জন্য বললো। কিন্তু আমরা সবাই ওর যেহেতু জন্ম সালটা জানি, যদি ওটা ও সত্যি বলে থাকে তো কথাগুলো তো এমন বুড়ি ঠাকুমাদের মতো বলছিল যেন মনে হচ্ছিল কবে ও জন্মেছে। তো যাই হোক, কিন্তু আমরা যেহেতু ওর জন্ম সালটা জানি আর আশা করছি ও সেটা সত্যিই বলেছে, তো সেই অনুযায়ী বলতে গেলে বলবো যে ওর মুখে এই কথাগুলো সাজে না, এগুলো আমরা বলতে পারি। তো কথাগুলো যখন ও বলছিল, আর সত্যি কথা বলতে সন্দীপের মুখেও শুনেছি এই কথাগুলো, যখন চিন্তা করছিলাম নস্টালজিক হয়ে পড়ছিলাম। কারণ আমাদের ছোটোবেলায় মোটামুটি যখন আমাদের একটু বোধগম্য, আমরা মানে মোটামুটি একটু বোধ বুদ্ধি আসা শুরু হয়েছে, তখন যে মহালয়াটা শুনতাম, দেখতাম, তখন যে মহালয়াটা দূরদর্শনে আসতো, সেই সময় আমরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকতাম যে এবছর কে দুর্গা সাজবে। কোনো সময় দেবশ্রী রায়, কোনো সময় শতাব্দী, তারপর ঋতুপর্ণা যখন আসলো, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী দত্ত, এক বছর এক জন কে হবে। তখন যেহেতু এতটা আর কি সংবাদ মাধ্যম এতটাও আর কি অ্যাক্টিভ ছিল না এই বিষয়গুলো নিয়ে, সেই জন্য আমরা জানতেই পারতাম না। যাদের বাড়িতে আনন্দলোক আসতো তারা হয়তো তাও একটু আগের থেকে আভাস পেত, তাছাড়া আমরা জানতেই পারতাম না যে এবছর কে দুর্গা হতে চলেছে। একদম ডাইরেক্ট মহালয়ার দিনই আমরা দেখতাম। এমনও দিন গেছে যে অনেক মানে আমরা চিনি না, জানি না, এরকম যারা শিল্পী আছে তারাও দুর্গা হয়েছে, খুব ভালো মানিয়েছে। আর আমরা এই মহালয়াটা দেখেই তারপর বলতাম কেমন লাগলো এবছর, সবাইকে কেমন মানিয়েছে। হ্যাঁ, তো যাকে যখন যে বছর ভালো লাগতো, ইন্দ্রাণী হালদার এটা খুব ভালো লেগেছিলো, আমার দেবশ্রী রায়টাও ভীষণ ভালো লেগেছিলো, মানে আমার দেখা সবচেয়ে একটা ফেভারিট ছিল। হ্যাঁ, তো এরকম আমরা আলোচনা করতাম কেমন লাগলো। সেই রকমভাবে ওরকম বলছিল, আমি মানে তাকিয়ে শুধু দেখছিলাম যে কত একেবারে মানে বুড়ি আর কি। তো যাই হোক, সেই বুড়ির ভিডিও দেখলাম। তো যাই হোক, আগের দিনই দেখিয়েছিল, অনেক রাত্রে ব্লগ শেষ করেছে, তো অত রাত্রে আর কোথাও তো যাওয়া সম্ভব নয়। তো বোঝাই যাচ্ছে যে এখন এখানেই থাকছে আর এখানেই ঘুম থেকে উঠছে। তো এই যে ফ্ল্যাট, সেই যে ফ্ল্যাট তো নেওয়া হয়েছে, ও নিজেই আমাদেরকে বারবার বোঝাচ্ছে, যতই ওর আর কি দালাল কাম এজেন্ট কাম পোষ্য কাম গোলামরা আছে, যারা কিনা কমেন্ট লেখে, যারা কিনা ভিডিও করে, তারা যতই ওকে বলুক যে সাবধান, বলো না, দেখিও না কোথায় তুমি ফ্ল্যাট নিয়েছো, তাও ও তো দেখাবেই। কেন বলুন তো? কারণ ওদের এই শুকনো কথায় এই টিনের সংসার চলবে না। ও
ওদের এই শুকনো আর ছেদো কথায় যারা কিনা ওকে প্রথম থেকেই হাওয়া দিয়ে এই জায়গায় নিয়ে পৌঁছেছে, তারা যদি আজকে ওকে মানে সাতওয়ে আসমান পে না বসাতো, তাহলে হয়তো ও মাটিতে থেকে জিনিসগুলো ভালো করে বুঝে শুনে কি হতে চলেছে বা কি হতে পারে ওর সাথে, সে সমস্তটা প্রথম দিকেই যখন বুঝে গেছিল, তখন কিন্তু ওর নিজের জীবনটাকে অন্যরকমভাবে চাইলে ঘোরালেও ঘোরাতে পারতো। কিন্তু কিছু মানুষ ওকে হাওয়া দিয়ে ফুলিয়ে এমন ওপরে তুলে দিয়েছে, ওই গ্যাস বেলুনের মতো উপরে উঠে গেছে যে ও আর নিচে নামতে পারেনি। তো যাই হোক, সেখানে ও সেই সব মানুষগুলোকেও একদম পাত্তা দেয় না, পুরো পরিষ্কার বোঝা যায়। যেগুলো ওকে করতে বারণ করে সেগুলো আরও বেশি করে ও বুঝিয়ে দেয় যে তোমরা অনেক বলেছো, ব্যাস এবার ছেড়ে দাও, আমি যা করার করছি। তো ও জানে যে ওর ভিউজ লাগবে, ওর কন্ট্রোভার্সির মধ্যে থাকতে হবে। যদি কন্ট্রোভার্সির মধ্যে থেকে ও একবার বেরিয়ে যায়, তাহলে আর ওর ভিডিওর ভিউজ হবে না। এর আগেও দেখেছিলেন যে মাঝখানে বেশ কয়েকদিন আগে আপনারা যদি দেখেন ওর যে ভিডিওর লিস্টটা আছে, যদি দেখেন তাহলে দেখবেন যে বেশ কিছুদিন ধরে ওর কিন্তু 50,000ও ভিউজ হচ্ছিল না। ওকে কিন্তু এখন সব ডাউনে দেখাচ্ছে, 50,000ও ভিউজ হচ্ছিল না। তারপর ওই ছেলের কথা লিখে একটা জাস্ট টাইটেলের মধ্যে ছেলে লিখেছে, সেটার মধ্যে একটুখানি ভিউজ হয়েছে। তো ও জানে যে ওকে কন্ট্রোভার্সির মধ্যে থাকতে হবে, নাহলে ওর কন্টেন্ট সেরকম তাগড়া কোনো কন্টেন্ট নেই যেটা দেখিয়ে ও আর কি ভিউজ টানবে। ওর ভিডিওর মধ্যে এমন কোনো এন্টারটেনমেন্ট নেই এলিমেন্ট যেটা দেখার জন্য লোকে আসবেই। তো সেই জন্য ওকে কী করতে হবে, কন্ট্রোভার্সির মধ্যে থাকতে হবে, ওকে নিয়ে ওকে চর্চায় থাকতে হবে। এই চর্চায় থাকার বিষয়টা ওই কিন্তু আর কি সন্দীপের মাথায় ঢুকিয়েছিল। এগুলো দিয়ে আপনারা বুঝতে পারছেন তো, এই যে যখন ওদের এই ফাইনাল ঝামেলা অশান্তি, যেখানে ওরা মানে একে অপরের মানে টিন শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসলো ওর মায়ের সাথে, তার আগে যে বাবার বাড়ি একবার এসেছিলো, সে সময়ও বলেছিলাম আমি যে ওটা নাটক করছিল ওরা। তো সে সময় কিন্তু এই যে টিন একবার বলেছিল যে সন্দীপ নাকি বলেছে যে চর্চায় থাকতে হবে, অ্যাকচুয়ালি না, মানে এটা টিন বলেছিল কোথায়, ওর দালালদের দিয়ে বলিয়েছিল যে নাটকটা নাকি সন্দীপের করা ছিল। কিন্তু আমি এই টিনের সব হারকাত দেখে মানে মাঝেই এটা প্রমাণ আপনাদের করে দিয়েছি যে সন্দীপ নয়, ওটা টিন চেয়েছিল যে চর্চায় থাকতে হবে, আর সেটাই সন্দীপকে বুঝিয়েছিল চর্চায় থাকতে হবে, কন্ট্রোভার্সি করতে হবে, তাহলে অনেক ভিউজ হবে, তাহলে অনেক তাড়াতাড়ি আমাদের বাড়িটা তৈরি হবে। সন্দীপ শুধু ওর পাতা জালে পা দিয়ে ফেলেছিল, যে ও যেটা বুঝিয়েছিল যে শর্টকাটটা নিতে চেয়েছিল, সেই শর্টকাটটা ও যে তখন ওই ফোকলার সাথে দেখা করার জন্য করছে, সেটা সন্দীপ বুঝতে পারেনি। সন্দীপ এটাই ভেবেছিল যে আমার বউ ভালো, আমাদের সংসারে ভালোর জন্যই বলছে, কি আছে ঠিক আছে, এরা এরকম নোংরামি করছে, তাহলে যদি আমরা একটুকু ঝগড়া করি, যে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, এটুকু যদি দেখাই কোনো অসুবিধা নেই বলে সন্দীপ ওর পাতা জালে পা দিয়েছিল। আর সেটাই ছিল সন্দীপের জীবনের সবচেয়ে বড় ভুল। ও যদি বলতো না এগুলো করার কোনো দরকার নেই, তাহলে কি হতো, হ্যাঁ টিন যে রাস্তায় এগিয়েছে, হয়তো আজ নয় কাল ও সেই মানে কোনো না কোনোভাবে বেরিয়ে আসতোই, কিন্তু এই যেটা এখন হয়েছে সেটা হয়তো হতো না, জিনিসটা হয়তো অন্যরকমভাবে হতো। তো যাই হোক না, আমরা বললে কি হবে, সব তো তার হাতে, সে যা করছে সেটাই হচ্ছে। তো তার হয়তো এটাই প্ল্যান ছিল। তো যাই হোক, সেখানে পরিষ্কার বুঝতে পারছি যে ও কন্ট্রোভার্সি চাইছে। আজকে দেখুন ভিডিওর মধ্যে দেখালো কি, যে একটা আয়না বলেছিল, অনেক দিন আগেই বলেছিল যে একটা আয়না কিনবে, দেখে এসেছিল মোটামুটি মানে পছন্দ করে এসেছিল, বলেছিল যে এটা একটা কোনো সময় আমি কিনে নিয়ে যাব। তো যাই হোক, সেই আয়না এখনও কিনছে, যেখানে কিনা এখন ফ্ল্যাট ছেড়ে দিল, ফ্ল্যাটের দিকে মালপত্র সব বার করে নিল, বাপের বাড়িতে আসলো না, জিনিসটা অন্য কোথাও রয়েছে, মানে বুঝিয়েই দিল যে ও অন্য কোনো ফ্ল্যাট নিয়েছে। তো যাই হোক, এখানে সিআইডি বাহিনীর মাধ্যমে অনেকেই কিন্তু প্রায় পৌঁছে গেছেন ওর ফ্ল্যাট কোথায় নিয়েছে। আমি কিন্তু প্রথম দিনই আপনাদেরকে একটা ইঙ্গিত দিয়েছিলাম এই ফুচকাওয়ালাটার প্রতি, যে কি নতুন পাড়ার ফুচকা কেমন লাগছে, নতুন যে পাড়ায় এসছো সেখানকার ফুচকা খেতে কেমন লাগছে। সেদিনকেই যখন দেখছিলাম ওরা হেঁটে হেঁটে ফুচকার দিকে যাচ্ছে, ওর দাদার বৌদি সামনে যাচ্ছে আর ও ক্যামেরা ধরে পিছনে যাচ্ছে, তখনই আমার মাথায় এটা স্ট্রাইক করে গেছিলো যে মালপত্র ওদের সাথে নেই, মালপত্র ওরা কোথাও যেখানে রাখা রেখে তারপর হাঁটতে হাঁটতে এসছে ফুচকা খেতে। তো যেখানে ফুচকা খেতে এসছে নিশ্চয়ই কাছাকাছির মধ্যেই এসছে। আমি কিন্তু তখনই টিমকে বলেছিলাম যে নতুন পাড়ার নতুন ফুচকা কেমন লাগছে, তো ওইখানেই আশেপাশে কোথাও একটা হবে। তো ওখান থেকে তো দেখলাম যে ঘোষবাড়ি এমন কিছু দূর নয়। তো যাই হোক, আজ নয় কাল কারুর না কারুর চোখে পড়বে, সেটা নিয়ে কোনো বড় ব্যাপার নয়।
সেটা নিয়ে সত্যি কথা বলছি কোনো ব্যাপার না। ওর বাড়ির ঠিকানা যদি কেউ আমাকে এখন এখানে এসে লিখেও দিয়ে যায় তাতে কি হবে? আমি যাব? আমি তো যাব না, কেউই যাবে না। হ্যাঁ, তবে ও আর কি যেটা আমাদের থেকে লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করছে, আমরা এটুকু বলবো যে লুকিয়ে লাভ নেই, আমরা ধরে ফেলেছি, ঠিক আছে? তো যাই হোক, অনেকদিন থেকেই আয়নাটা পছন্দ করে রাখা ছিল, কিন্তু যেহেতু ওই ফ্ল্যাটটা নিয়ে দোনোমনোয় ছিল, মানে যেটা আর কি ছেড়ে দিল, ওটা রাখবে না ওটা ছেড়ে দেবে সব দোনোমনোয় যেহেতু ছিল, সেই জন্য আর ওখানে ডেলিভারি নেয়নি। এখন যখন নতুন আস্তানা আবার হয়ে গেছে, সেই জন্য কি করলো, আয়নাটা কিনে নিয়ে এবার ওটা যেখানে আর কি নতুন করে আবার সংসার পাতবে সেখানে সেট করবে। তো আয়নাটা কিনে তারপর কি করলো, ঘুগনি খাওয়ালো। তারপর কিন্তু বললো যে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি বলতে গিয়ে একটা সময় যেখানে আর কি দেখালো রাস্তাটা অন্ধকার, ওর বৌদির সামনে বসে আছে, কি একটা খেলছিল, একটা ওই কোল্ড ড্রিঙ্কের একটা বোতলে যে র্যাপিংটা থাকে না সেটা নিয়ে খেলছিল, দিয়ে বলছিল যে আমি একটা নতুন খেলা আবিষ্কার করেছি। তো টিন আবার বললো খেলা আবার কেউ আবিষ্কার করে নাকি? তোর বৌদি আর কি বললো হ্যাঁ আমি আবিষ্কার করি। তো যাই হোক, তখনও কিন্তু আয়নাটা ছিল। তারপরেই যখন দেখালো কি ডাইরেক্ট বাড়ি পৌঁছে গেছে। তো বাড়ি পৌঁছে গেল, সেখানে যদি আয়নাটা থাকতো তাহলে তো সেটা ভেতরে ঢোকাতো, তাহলে কেউ না কেউ তো দেখাতো। তো দেখায়নি, আমি জানি। সমস্ত জিনিস যেরকম আর কি ফ্রিজ, আলমারি, টিভি, খাট এসবের মতো ওই আয়নাটাও ওর যথাস্থানে পৌঁছে গেছে। সেখানে পৌঁছে দিয়ে তারপরে ওরা বাড়ি এসছে। তো যাই হোক, এসেই তারপর গল্প হচ্ছে ঠাম্মির সাথে। বললো যেখানে অনেকক্ষণ এসছি কিন্তু উঠিনি, বসে বসে গল্প করছি। ওর মা ছিল, বৌদি ছিল, ঠাম্মি ছিল, দাদা ছিল, সবাই বসে গল্প করছিল। তো মহালয়া নিয়ে ও ঠাম্মি বলছে যে মহালয়া দেখতে হবে। তো ঠাম্মি যেহেতু সব সিরিয়াল দেখে, নতুন যারা সিরিয়াল করছে তাদের দেখে, তাদের যেহেতু মুখ পরিচিতি আছে, তো ঠাম্মির কিন্তু নতুন মহালয়াগুলো দেখার জন্য ওনার এক্সাইটমেন্ট রয়েছে। কারণ ওনার তো সব পরিচিত মুখ যারা আর কি মহালয়া করবে, উনি তো তাদের অভিনয় দেখে। কিন্তু যেহেতু টিন সিরিয়াল দেখে না, তাই জন্য আর মুখগুলো পরিচিত নেই, তো সেই জন্য টিনের কোনো ইন্টারেস্ট নেই। তাই জন্যই ও বললো যে এখনকারগুলো একদম ভালো না, আগের খুব ভালো হতো। যদিও এখনকারগুলো ভালো না যে সে কথাটা একেবারেই ঠিক, কারণ আগেরগুলো মানে সব দিক দিয়ে, গুণগত মান সব দিক দিয়ে অনেক বেটার ছিল। তো টিন বলছিল যে আগে যেরকম চণ্ডী পাঠ হতো, তারপর দুর্গাকে জাগানো হতো। তো যাই হোক, বললো যে এই 5-6 বছর হলো যে আমার এখন আর মহালয়ার প্রতি কোনো এক্সাইটমেন্ট নেই সত্যি। তাই জন্যই আজকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো তুমি জাগো। কি মনে পড়ছে? আর এই ভিডিও ক্লিপিংটা দেখেই আমার মনে পড়ে গেল এই যে কিছুদিন আগে যখন সুরাট যাচ্ছিল, এদের যে মানে কাশফুল দেখে ন্যাকামি, মামের যে কাশফুল দেখে ন্যাকামি ঝরে পড়ছিল। আমাদের ওখানে এরকম দেখি না, আমাদের এখানে কোথাও ওরকম দেখি না, আমাদের এখানে প্রচুর রয়েছে। আর এই কাশফুলের বাগানের ভেতরে গিয়ে টিন একসময় একেবারে জাগো দুর্গা বলে নেচেছে। এই ভিডিওটার অংশটা আপনাদের যখন শেয়ার করলাম, আপনাদের মনে হয় না যে এই ভিডিওটার পেছনে কতগুলো মানুষের কত অক্লান্ত পরিশ্রম রয়েছে? হ্যাঁ, টিন সেজেছে কিন্তু টিন নিজে সাজেনি, ওকে কিন্তু সাজানো হয়েছিল এক মেকআপ আর্টিস্ট, সে কিন্তু সাজিয়ে দিয়েছিল। বাদবাকি শাড়ি টাড়ি সমস্ত কিছু, চুল বাঁধা থেকে শুরু করে সমস্ত কিছু করে দিয়েছিল। ও জাস্ট যেরকম আর কি শুয়ে বসে থাকে, মানে মেকআপ করার সময় যেরকম চুপ করে থাকতে হয় সেরকম চুপ করেছিল। বাদবাকি ওকে পুরো সাজানো হয়েছিল, পুরো এই লুকটা ক্রিয়েট করা হয়েছিল। এই এমনকি হাতে যে ত্রিশূলটা নিয়ে টিন নাচছে, যেই ত্রিশূলটা ছাড়া এই পুরো একটা অসম্পূর্ণ, সেইটা মেসোমশাই নিজে হাতে বানিয়েছিলেন, কাঠ দিয়ে সুন্দর করে নিজে হাতে বানিয়ে ও গোল্ডেন কালারের পেইন্ট করে খুব সুন্দর করে বানিয়েছিলেন। সেটা টিন কিন্তু আমাদের সবাইকে দেখিয়েছিল যে দেখো বাবু কি সুন্দর আমার জন্য এরকম ত্রিশূল বানিয়ে দিয়েছে। টিনের এখন খারাপ লাগে না সেই ত্রিশূলটাই লোককে দিয়ে যখন এই বাবুর বুকের মধ্যে মানে রীতিমতো খোঁচাচ্ছে, টিনের খারাপ লাগছে না? টিন ভালো করে জানে যে যা ওনার সম্পর্কে বলা হচ্ছে সব মিথ্যে কথা। হ্যাঁ, একটা ওয়ার্ড উনি ব্যবহার করেছিলেন যেটা হচ্ছে কি, যে দেহের কি ওজন, সেটা বলতে উনি অহংকার বোঝাতে চেয়েছেন। কারণ যারা আর কি গ্রামের দিকে
এই ধরনের কথা বলে, এই ধরনের আর কি তারা বোঝানোর জন্য অনেক কিছু কথা গ্রাম আর শহরের মধ্যে আলাদা হয়, কথার বলার ধরন, ভঙ্গিমা সব কিছু আলাদা হয়। টিনও ভালো করে জানে যে ওর লিগাল শ্বশুরমশাই, অ্যাকচুয়ালি লিগাল শ্বশুরমশাই তো উনি, তো লিগাল শ্বশুরমশাই কিন্তু ওর দেহের ভার বলতে ওর শারীরিক যে ওজন সেটার কথা বলেনি, ওর অহংকারের কথা বলেছে। তো যাই হোক, ওই যে বললাম সব কিছু এক জায়গায় লেখা হচ্ছে, সব যথাসময় পেয়ে যাবে, যথাসময় পেয়ে যাবে। তো যাই হোক, টিনের যে প্রধান দালাল, তাকে তো একেবারে টিন আর টিনের মা সুযোগ পেয়ে সপা সব জুতো মেরে দিয়েছে, তাও কি সত্যি বলার জন্য। এখন যে জুতোটাও খেলো সেটা সত্যি বলার জন্য। এর আগে যখন মিথ্যে বলেছিল তখন কিন্তু ওদের কাছ থেকে কি পেয়েছিল, কমিউনিটি, মানে টিনের কাছ থেকে কমিউনিটি পেয়েছিল, যখন মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে টিনের মন মতো কথা বলছিল। আজ যেহেতু যেটা দেখা যাচ্ছে যে মা মেয়ের মধ্যে কোনো অশান্তি হয়েছে, সেটা যেহেতু বলেছে, শুধু তাই নয়, রীতিমতো আর কি টিনের মাকে অসভ্য, জঘন্য এই ধরনের ওয়ার্ড ইউজ করে বলে দিয়েছে। সেই জন্য টিনের মা আজকে টিনকে সামনে বসিয়ে বললো, একটুখানি তোকে বকে দিয়েছি বলে কি রাগ হয়েছে? আগের দিন আমার ওপর রাগ হয়েছিল না, তোকে একটু বকে দিয়েছি বলে। টিন তখন হাসলো, হেসে উড়ালো। টিনের মা কিন্তু এর আগেও দেখেছে এই ঘোড়ামুখী লাতখোর দালালকে দিয়ে কীরকমভাবে ওদের পরিবার সম্পর্কে সব এক একটা তথ্য তুলে দিয়েছে। কে? ফোকলা দিয়েছে ঘোড়ামুখী দালালকে, আর ঘোড়ামুখী সেটা সবার সামনে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছে। সেটা কোন সময়? দাদার বিয়ের সময়, দাদা ভাইয়ের বিয়ের সময়। এক একটা ঘরের কথা কি কি হয়েছে সমস্ত তখন কিন্তু এই ঘোড়ামুখী দালালকে দিয়ে এই ফোকলা বলিয়েছে যে কিভাবে মারতে মারতে দাদা ভাই বাড়ির থেকে বার করেছে, আর কিভাবে সরকারের বাবা এসে হাতটা ধরেছে, বাজবে বিয়ের বাজনা, তারপরেই যে থাকে একসাথে থাকে, লিভ ইন করে, সমস্ত কথা বলে দিয়েছে। তো সেই সময় কিন্তু একটা সময় যখন দেখলো টিন যে তাকে বাড়ি ফিরতেই হবে, কারণ এখনও যে এই যে ডিভোর্সটা না হওয়া পর্যন্ত ততদিন কিন্তু ওকে বাবা মায়ের আন্ডারে থাকতেই হবে, সে ওর ইচ্ছা হোক আর না হোক। কারণ এমনিতে লিগাল গার্জিয়ান হচ্ছে গিয়ে সন্দীপ, কারণ সন্দীপের সাথে ডিভোর্স হয়নি, আর যেহেতু সন্দীপের সাথে থাকছে না, তাহলে লোকাল গার্জিয়ান যদি ধরা হয় তাহলে কি ধরা হবে? তাহলে টিন আর টিনের মা বাবা, মানে যদি ওর কিছু হয় তাহলে কিন্তু সন্দীপ এমনি লিগালি ওর ওপর হয়তো কিছু, মানে হয়তো একটু জিজ্ঞাসাবাদ, ওকে একটু হ্যারাস হতে হবে, যে ওর বউ যখনই জানবে যে না ও থাকে না, ওর সাথে ও থাকতো না, তখন কিন্তু এই বিষয়টা সন্দীপ সেখান থেকে আরামসে বেরিয়ে আসতে পারবে। তখন কাদের ওপর খাড়াটা ঝুলবে? সেটা হচ্ছে ওর মা বাবার ওপর, ওর মা বাবার দায়িত্বে। মা কিন্তু নিজে গেছিল সালিশি সভায়, মেয়ে বলেছিল সংসার করবে, সব ঠিক ছিল। তারপর ওই যে ঝামেলা অশান্তি হয়েছে 17 তারিখ রাত্রে বেরিয়েছে, সেখানেও কিন্তু ওর মা যে গেছে, কেউ না হোক ওদের ওই পিসি তারা কিন্তু দেখেছে, একটু রাত হয়ে গেছিল তো আর কে দেখেছে? যাদের দোকানপাট খোলা ছিল ওই রাস্তা দিয়ে যেতে আসতে, তারা হয়তো দেখেছে। এমনিতে পিসি তো ছিল, সেটুকু তো শুনেছেন, সীমার মুখেও শুনে নিয়েছে। তো সেখানে মা বাবা দায়িত্ব করে নিয়ে গেছে। তারপর কি গেছে? কোথায়? থানায় গেছে। মা ছিল সাথে, মা আর ভাই সাথে ছিল, দাদার সাথে ছিল, সবাই ছিল। থানাও জানে যে শ্বশুরবাড়ি থেকে ও বেরিয়ে গেছে, শ্বশুরবাড়ির এখন আর কোনো হাত নেই। যদি ও কোথাও গায়েব হয়ে থাকে তাহলে এবার দেখতে হবে অন্য কোথায় কী হচ্ছে, বা ওর সাথে কোনো কী দুর্ঘটনা ঘটলো, যা ঘটলো সব কিছু কিন্তু তার দায়বদ্ধ থাকার মা বাবার। তো সেই জন্য মা বাবা কিছু শাসন করতে গেছিল, আর সেই শাসন না শুনে টিন করেছিল বাগাবাত, আর সেই বাগাবাতের জন্যই দাদা ভাই দিয়েছিল আচ্ছা করে ঝাড়, যে আমার এখন বিয়ে, তোমার এখন না ঘুরু উড়ু করে করলে চলছে না, সবাই দেখছে তুমি কার সাথে ঘুরে বেড়াচ্ছ, শ্বশুরবাড়ি ছেড়ে এসে বাচ্চা ফেলে এসে সবাই ছিচি থুতু করছে। আর সেই খবর কিন্তু আমার শ্বশুরবাড়িতেও পৌঁছে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। তো যাই হোক, এইসব সমস্ত কিছু ভেবেই ওরা আর কি সে সময় টিনকে মারধর দিয়েছিল, আর তার ফল কি হয়েছিল? ঘর থেকে বার করে দিয়েছিল। তো যদি সে সময় কেউ ওকে না সাপোর্ট করতো এই যে পোকলার বাড়ি থেকে, তাহলে টিন কি করতো? বাধ্য হয়ে বাবার বাড়িতেই থাকতো, বা শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার কথা কিছু একটা চিন্তা ভাবনা করতো। কিন্তু এই যে পোকলা, সে তো জানেন সব ভালো করে, সন্দীপকে কি বলেছিল? তুমি এক্ষুনি দিয়ে যাও, আমি এক্ষুনি বিয়ে করবো, এক্ষুনি, মানে আমাদের দেশে আইন কানুন তো কিছু নেই, তোমার বিবাহিত স্ত্রী, তার সত্ত্বেও আমি এক্ষুনি বিয়ে করে নেবো, তুমি শুধু একটু দিয়ে যাও,
একটু ডেলিভারিটা দিয়ে যাও। তো যাই হোক, সেই আরও তো অনেক কিছুই রয়েছে, যেমন কিনা থানা যে সময় রিকভারি হয়েছিল সে সময় তো মা বাপি সবাই মিলে গিয়ে রিকভারি করে জিনিসপত্র নিয়েছিল, যদিও তখন ততদিনে দাদার বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, যেটাই হোক যাই হোক, সন্দীপ লিগাল ওর গার্জিয়ান আর লোকাল গার্জিয়ান হচ্ছে বাবা মা, যতদিন আর কি না ওর ডিভোর্সটা হচ্ছে। সেক্ষেত্রে সে সময় মা বাবা ঠাম্মি দাদা বৌদি কাউকে ছাড়েনি, সবাইকে ছোট করেছিল এই ঘোড়ামুখীকে দিয়ে। তো সেটা টিনের ডাইরেক্ট হাত ছিল না ছিল, কিন্তু ও তো চাইলে আটকাতে পারতো, তখন আটকায়নি। সমস্ত কিছু আমরা সব জেনে নিয়েছি। পরে যখন ওকে আবার বাপের বাড়িতে ফিরতেই হলো, যখন বিয়ে হয়ে গেল, দাদার বিয়ে হয়ে গেল, বৌদির সাথে কথাবার্তা হয়ে সব ঠিক হয়ে গেল, তখন যখন ফিরতে হলো তখন মানে সে সময়ও আর কি, যেহেতু এই ফোকলা যেহেতু একে টিপ দিচ্ছে, কি যেন বলে ঘোড়ামুখীকে, ফোকলার কথাতে সে তখন সমানে তাও এই টিনদের ফ্যামিলিকে ছোট করে যাচ্ছিল। সেই সময় হাত জোর করে বলেছিল যে আমার বাবা মাকে নিয়ে কিছু বলো না, কারণ আমার এখন আমার বাবা মার সাপোর্ট চাই, বাবা মায়ের সাথে আমাকে থাকতেই হবে। তাহলে চিন্তা করে দেখুন, এখন ও ভাবছে, এখন ওর মা ঠিক করে নিয়েছে, আর ওই জানে ভালো করে যে ওকে না করানোর কোনো দরকার নেই, ও যা করার যা বলার ও বলবেই, কারণ ও যে কি করেছে মন্দিরাদের সাথে, ঘোড়ামুখী কি করেছে সবাই দেখেছে। তাই ওকে কোনো রকমভাবে বারণ করে নয়, উল্টে ভিডিওর মাধ্যমেই আমরা এমন কাজ করব যে সব মুখে জুতোর বাড়ি ওর এমনিই পড়ে যাবে। সেই জন্য মা মেয়ে মিলে এমনভাবে কথাগুলো সব ক্লিয়ার করে দিল যাতে ওরই মুখটা পুড়লো। সত্যি কথা বলতে ওরই মুখ পুড়লো। ও বেশি না জেনে বাড়াবাড়ি করে হঠাৎ করে মা মেয়ের মাঝখানে ঢুকে মেয়ে বলছে না, মাকে ও ছোট করতে লেগে গেল। তো ওর মা ওকে বকেছে না কি করবে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। আমরা তো বলবোই, আমরা দেখুন আমরা হচ্ছে গিয়ে নেগেটিভভাবে ওদের ভিডিও করি, তাই তো আমরা তো বলবোই, নেগেটিভ জিনিসগুলো তুলে ধরবো। কিন্তু তুই তো দালাল, তুই তো এতদিন ওর কমিউনিটিতে ঝুলে কতগুলো ভিডিওতে কত বেশি করে ভিউজ পেলি যেগুলো তোর অকাতের বাইরে। পুরো ওদের সুযোগ সুবিধাগুলো নিয়ে এখন তারপর দেখছে যে নেগেটিভ বললে বেশি ভালো ভিউজ হচ্ছে, তাই জন্য নেগেটিভ বলছে। তো সেই জন্য মা মেয়ে মিলে দিয়েছে আচ্ছা করে জুতিয়ে। কিরে এই ঘোড়ামুখী বলছি, শোন না, এই যে সেই অরেঞ্জ ট্রলিটা যেটা কিনা টিনের পায়ের তলার দিকে ছিল বলে আমি দেখতে পাইনি, সেটা যে পরে টিন আমাকে দেখিয়ে দিয়েছিল, তুই বলেছিলি ওটা নাকি আমার মুখে জুতো পড়লো। কিসের জুতো? আমি বলেছি যে আমি দেখতে পাইনি, আমি শুধু এটাই বলেছি, হয়তো ওদের কাছে থাকতে পারে কিন্তু আমি দেখতে পাইনি। ঠিক আছে, সেই জন্য দেখ আমাকে দেখিয়ে দিল, সসম্মানে আমাকে দেখিয়ে দিল। সেটাকে তুই কত চেষ্টা করলি যে আমি মানে কি এমন করে ফেলেছি, কিন্তু আজ যেটা তোর সাথে হলো সেটা হচ্ছে তোর ওই দিনের কর্মার ফল, যেটা তুই অযথা ওই অরেঞ্জ ট্রলি নিয়ে কিচ্ছু আমি খারাপ কথা বলিনি। আমি বলেছি দেখতে পাচ্ছি না, হয়তো ওদের সাথে নেই, হয়তো দিয়ে বলেছি। সেখানে এমনকি ওদের যে মানে ওখানে যে যারা যে দেখেছে, যে আর কি ওদেরকে দিল্লি স্টেশনে দেখেছে, সেও কিন্তু এসে বলল যে ওরা মা মেয়ে শুধুই আছে, একা দুজন আছে, আর কেউ নেই ওদের সাথে, কোনো পুরুষ কোনো মহিলা কেউ নেই। সেটাও কিন্তু আমি সঠিক দর্শকদের সামনে তুলে ধরলাম। সেক্ষেত্রে কি না তোরা নোংরামি শুরু করে দিলি। তো দেখলি তো নোংরামির ফলটা কি হলো, তোরই মুখে সব জুতোর বাড়ি পড়লো। তো এই বিষয়টা নিয়ে অনেকেই আপনারা বলছেন যে এটা নাটক। আমি বলছিলাম যে আমার মন বলছে এটা নাটক না, কারণ আমি যতদূর চিনেছি আমার মন বলছে এটা নাটক নয়। তবে হ্যাঁ, একটা কথা সত্যি কথা, যে যেদিন টিনের মা বারণ করে দিয়েছিল যে আজকে হবে না, আজকে নিচে যা, সেদিন তার কারণ ছিল, আরে বন্ধু এসছিল। তো এখানে টিনকে কেন বারণ করে দিতে হলো যে এখানে হবে না? ওর তো বোঝা উচিত ছিল যে বাপি এসছে এতদিন পর, মা অপেক্ষা করছে, তো মা বাপি এখন রাত্রে একসাথে শোবে, একটু গল্প করবে, তো ওর তো নিজের থেকেই চলে আসা উচিত ছিল। ও এইটুকুও জানে না, মানে ওর বাপি এত ওর চাহিদা, মানে শারীরিক চাহিদা হানা টানা সমস্ত বোঝে, আর মেয়েটা এতটা গবেট যে মায়ের চাহিদা একটুখানি বুঝতে পারছে না। অবশ্য মায়ের চাহিদা বাপিও বুঝতে পারেনি, শুনেছিলাম একটা সময়, সেই জন্যই তো সূর্য প্রণাম করতে দৌড়া একটুখানি সূর্য প্রণাম করছিল সংসারের মঙ্গলের জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই জন্যই আর কি আসল রাগটা এই কারণে, মানে রাগ ঠিক না, মানে বলছে যে এত বড় দামড়ি মেয়ে তুই যে বেরিয়ে এসছিস, সারা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছিস যে তোর শারীরিক সুখ মানে সম্পূর্ণ হচ্ছিল না বলে তুই চলে এসছিস। তোর দালালগুলো, তোর এজেন্টগুলো, তোর গোলামগুলো সবাই বলে দিয়েছে যে শারীরিক খিদেটা ছাড়া বাদবাকি সবই ওই বাড়িতে ঠিক ছিল। এমনকি এই দালাল তো কিছুদিন আগে এটাও বলে দিল যে এর চেয়ে তো শ্বশুর বাড়িই ভালো, কারণ শাশুড়ি তাও বাজে ব্যবহার করবে, অত্যাচার করবে, মুখ কালাকালি করবে, সেটা এক্সপেক্টেড, কিন্তু মা এরকম করে।
আনএক্সপেক্টেড। তো মা সম্পর্কে একটাই কথা বলেছি, কোনো মা হোক বা যেই হোক না কেন, সংসারে অনাচার মানে আর শিষ্টাচার না থাকলে যে আর কি সংসারের মধ্যে এরকম কিছুই করছে না, সারাক্ষণ বসে আছে শুয়ে আছে, সে মা দেখুক বা শাশুড়ি, কেউই সহ্য করতে পারবে না। এটা যখন আপনি মানে যারা এখনো মা হননি তারা যখন নিজেরা মা হবেন, তাদের যখন সংসার হবে, তখন আপনারাও বুঝতে পারবেন যে সংসারটা একটা সিস্টেমে চলতে হয়। সেক্ষেত্রে আমরা অবিবাহিত মেয়েদেরকে বলি না, এটা তো আমি বলে দিয়েছি। তো যাই হোক, তো দিয়েছে আচ্ছা করে জুতোর বাড়ি মানে বসিয়ে। তো ওদের মধ্যে এটা অ্যাক্টিং চলুক বা এটা রিয়েল হোক, কিন্তু শুধুমাত্র এই দালালকে জুতো মারবে বলে মা মেয়ে দুজনে এরকম করে আর কি এই সুন্দর একটা বিষয়টা ক্লিয়ার করলো। তবে একটা জিনিস আমি বলবো যে যদি এটা ওদের নাটক হয়ে থাকে, তাহলে ভিউজের সাথে সাথে আরও একটা কারণে এটা নাটক হতে পারে। কারণ যবের থেকে মা মেয়ের সাথে এরকম ব্যবহার করছে, তবের থেকে দেখা যাচ্ছে যে টিনের কমেন্ট বক্সে একটা কমেন্ট ভীষণ আসছে যে এর চেয়ে তুমি অন্য জায়গায় ভাড়া নিয়ে থাকো, কারণ এরকমভাবে দুর্ব্যবহার ভালো লাগে না। তো ও হয়তো দর্শকদের পরবর্তীকালে বলবে যে আপনারাই তো বলেছিলেন, তাই জন্য আমি আলাদা ভাড়া করে এখন রয়েছি, না হলে আমার বাপের বাড়িতে থাকতে কোনো অসুবিধা ছিল না, আপনারা তো দেখেছেন আমার মা দুর্ব্যবহার করেছে, তাই জন্য আমি বাধ্য হয়ে অন্য জায়গায় ভাড়া নিয়েছি। এটাও একটা কারণ হতে পারে। তবে আমার কেন জানি না মন বলছে যে এটা নাটক নয়, এটা একদম সত্যি। টিনের মা সত্যি টিনের ওপর প্রচণ্ড বিরক্ত। কারণ হচ্ছে গিয়ে একটা দেখুন, তারও তো ব্লগ করতে হচ্ছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। যেরকম টিনের ব্লগের মধ্যে কমেন্ট আসছে যে তোমার মা দুর্ব্যবহার করছে, তেমনি টিনের মায়ের ব্লগের মধ্যেও একটা কমেন্ট বারবার করে আসছে যে মেয়ে ঘুমায় আর আপনি বৌমাকে দিয়ে খাটান। আপনারা বলেছিলেন যে আপনার মেয়ে শ্বশুরবাড়িতে অত্যাচারিত, তাহলে আপনারা এখন বৌমার সাথে কি করছেন? এই কমেন্টটায় ওর মার কমেন্ট বক্স ভরে গেছে যে আদ্দামড়ি মেয়ে আপনার ঘুমিয়ে থাকে, আপনি ওই কচি বাচ্চা বৌমাটাকে দিয়ে খাটান। তো ওনার তো সেটাও শুনতে হচ্ছে। তো সেই বিরক্তিটা উনি প্রকাশ করবে কোথায় প্রকাশ করবে? মেয়েকেই প্রকাশ করবে। তো সেই জন্যই দুদিন তো প্রচণ্ড বিরক্ত হয়েছিল। তার উপর মাঝে মাঝেই উদাও হয়ে যায়, মাঝে মাঝেই থাকে না, সেই সময় উনি ব্লগ করতে পারে না, ওই ছাদে গিয়ে আকাশ বাতাস সব দেখাতে হয়, ফুল পাতা দেখাতে হয়। সেই জন্য কারণ নিচে থাকলেই লোকে জিজ্ঞাসা করবে যে মেয়ে কই, তাহলে আপনি নিচে আছেন, সবাই রয়েছে, আপনার মেয়ে কোথায়? মেয়েকে তো দেখতে পাচ্ছি না, সারাক্ষণই বলবে ঘুমাচ্ছে। তো যাই হোক, সেইটা একটা কারণ আমার মনে হয় যে বিভিন্ন রকমের কমেন্ট ওনার কমেন্ট বক্সেও আসছে যে মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে আর বৌমাটাকে দিয়ে খাটান, আপনারা কতটা ভণ্ড হিপোক্রেট। আমি তো এটা বলবই যে 5 বছর সংসার করে আসলে ওনার মেয়ে এখনো মাছ চেনে না, অর্ধেক সবজি চেনে না, অর্ধেক সবজি কাটতে জানে না। এখানে বউটার মানে বছরও ঘুরলো না, তার মধ্যে বউটাকে এখন রান্নাঘরের মোটামুটি অর্ধেক কাজ দিয়ে দিয়েছে দায়িত্বে। কুটনাকুটি তো মানে রয়েই ছিল প্রথম থেকেই, এখন হচ্ছে গিয়ে মানে রান্নাটাও অর্ধেক দিন ও করে, অর্ধেক দিন ও রান্না করে। তো এটা হচ্ছে একটা কারণ আমার যা মনে হয়। চিন্তা করে দেখুন, 5টা বছর শুধু সংসার করেনি, ও ওখানে সংসারে অপমানিত, লাঞ্ছিত, নিপীড়িত, তারপর নির্যাতিত বৌমা ছিল, কিন্তু সে লোটে মাছ মানে চিনতে পেরেছে, অনেক বড় ব্যাপার, কিন্তু লোটে মাছের ঝুড়ি রান্না হচ্ছে সেটাও বলতে পারছে না এটা কি হচ্ছে। লোটে মাছটাকে যেরকম কচুর শাক রান্না হয় সেরকম রান্না করছে, ওটাকে যে লোটে মাছের ঝুড়ি বলে ও সেটুকুও জানে না। বুঝতে পারছেন? তাহলে বাপের বাড়িতে কি শিখেছে, আর 5 বছর শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির সংসার করে ও কি শিখেছে? বুঝতে পারছেন? এটা কখনো কোনো নিপীড়িত নির্যাতিত বৌমার মানে লক্ষণ? কিন্তু যারা অন্ধের মতো সাপোর্ট করেন তারা সেটাকে ওই রকমই বলবেন। ভালোবেসে দই খেত, টক দই, সেটাকে বলেছে সবাই, এই ঘোড়ামুখী দালালও বলেছে যে আহারে মেয়েটা খেতে পেতো না, শুধু টক দই দিয়ে ভাত খাচ্ছে। আজকে দেখুন তো ওর জন্য কিছু হয়, সোয়াবিন ওরা যেগুলো ভালোবাসে সেগুলোই আর কি, মানে যেটা বৌমা ভালোবাসে, যেটা ওরা ভালোবাসে সেটা খাওয়ায়। আজকে দেখলাম মাঝখানে 2 দিন যে ঠান্ডার লড়াই চলছিল, সেখানে বৌমার পছন্দের পটল আর পেঁয়াজ ভাজা হচ্ছিল একসাথে, যেটা টিনের একদম পছন্দ না। যেই মা মেয়ের মধ্যে সুলা হয়ে গেছে, তাই দেখলাম যে মেয়ের জন্য ভিন্ডি এনেছে। মেয়ে ভিন্ডি ভালোবাসে, মানে আবার কি দুভাবে ভেন্ডি ভাজা, ভেন্ডি সিদ্ধ, দুরকমভাবে করে দিয়েছে। মানে বুঝতে পারছেন? এগুলো হচ্ছে, বুঝবেন, অনেক বিষয় থাকে যেগুলো কিন্তু মুখে বলা যায় না, কিন্তু বুঝে নিতে হয়। তো আমি যেটা বুঝি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি বলেছি না যে আমার হয়তো সবাই আপনারা একদিকে একরকম চিন্তা করবেন, কিন্তু আমি সবসময় নিজের মন
আমার ইনটিউশন পাওয়ার যেটা আমাকে বলছে আমি সেটাতেই মানে চেষ্টা করি। হ্যাঁ, ভিউজ ওদের দরকার, ভিউজ লাগবে, কিন্তু টিন যেটা করছে আর কি ভিউজের জন্য, ও অন্যরকমভাবে কন্ট্রোভার্সি আমাদেরকে তুলে দিচ্ছে যে নতুন ফ্ল্যাট নিয়েছি, কোথায় নিয়েছি, তোমরা সেসব নিয়ে আমাকে নিয়ে সারাক্ষণ ইউটিউবে আলোচনা হোক যে কোথায় টিনের নতুন ফ্ল্যাট, বিশিষ্ট সংবাদদাতা আমাদের জানালো টিনকে এখানে দেখা গেছে, সেখানেও নতুন ফ্ল্যাট হতে পারে। এই যে একটা সানসানি কেস ব্যাপার ওকে নিয়ে করা, যাতে আর কি ওর চ্যানেলে লোকে উকি মেরে এসে দেখতে চায়, এটা ওর টার্গেট। বাদ বাকি ওর মা যেটা ওর সাথে করেছিল 100% আমার মনে হয় রিয়েল, আর ও যে বিরক্ত হয়েছিল সেটাও 100% রিয়েল। তো এটা জানি না, এবার ভেতরকার বিষয় তো আর বোঝা যাবে না, তবে আজকে যেটা করলো ওরা সেটা দুজনে মিলে, মা মেয়ে মিলে যুক্তি করে এই দালালকে জুতালো, আর কিচ্ছু না। ঠিক আছে, তো যাই হোক এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।